Hi friends, good morning from বেনি। তো তোমরা জানো কালকে রাতে আমরা বেনিতে চলে এসেছিলাম। বেনিতে এসে হোটেল নিয়েও নিয়েছিলাম। তো জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন সামনের একটু ভিউটা তোমাদের দেখাই। অসাধারণ একটা ভিউ। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি এরকম ভিউ হয় তাহলে তো আর কারোর কাছে কোনো প্রশ্ন করার কোনো কথাই ওঠে না। তো কালকে রাতে আমরা এই হোটেলটাতে এসেছিলাম, হোটেল জ্ঞান গৌরী প্যালেস। তো হোটেলটা এসে তার ওনার, তার স্টাফরা এত সুন্দর ব্যবহার, অসাধারণ। তোমরা যারা নেপাল আসছো, যারা মুক্তিনাথ যাচ্ছ, যারা বেনিতে ভাবছো যে বেনিতে এসে থাকবে, তো আমি তোমাদের সাজেস্ট করব এই হোটেলটায়। একদম বেনিতে ঢুকেই একদম ফার্স্ট একটা রাইট টার্ন আছে, রাইট টার্নে উপরে উঠেই ফার্স্ট জ্ঞান গৌরী প্যালেস। তো আমি সাজেস্ট করব তোমরা যারা আসছো মুক্তিনাথ, যারা বেনিতে ভাবছো থাকবে, তারা এখানে আসতে পারো অবশ্যই। খুব সুন্দর ব্যবহার এদের। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে আমরা এখান থেকে বেরোবো মুক্তিনাথের জন্য। তো ফ্রেশ হয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। সকালে এরকম যদি নাজারা থাকে আর হাতে যদি কফি থাকে, একটা ব্যাপারই আলাদা। আজকে আমাদের যাওয়ার কথা মুক্তিনাথ। তো কফি খাবো, ব্যাগ মোটামুটি প্যাকিং রেডি, এসডি পায়েল রেডি হওয়ার পরে। হে ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেনি। তো দেখতেই পাচ্ছ ওই বাইকটা রেডি হয়ে গেছে, আমারও বাইক রেডি। জাস্ট জ্যাকেট পরবো আর এখান থেকে বেরোবো। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই উপরে আমাদের রুম ছিল। হোটেলটার ওনার অ্যান্ড স্টাফ খুবই ভালো। তো আমি সাজেস্ট করব যারা বেনিতে আসছো এইখানেই আসবে, জ্ঞান গৌরী প্যালেস। বাই। এখান থেকে বেরিয়ে পড়লাম বেনি থেকে। খুবই আবার হ্যান্ড গ্লাভসটাকে ফেলে দিয়েছে भैया। हैंड ग्लव्स थोड़ा उठा दीजिए ना, इधर তো হ্যান্ড গ্লাভসটা ফেলে দিয়েছে আবার। থ্যাংক ইউ। এই রাস্তাটা কতটা খারাপ পাবো জানি না। রাস্তা মাঝে মাঝে এরকম বড় বড় গাড্ডা হয়ে আছে। তো যতটা চেষ্টা করছি মানে বাঁচিয়ে চলার। তার জন্য বেশি ক্লাচিং করতে হচ্ছে। ক্লাচ বেশি দাবলে তেলও বেশি খাবে। তো আমাদের এই ব্রিজ ক্রস করে ওই পারে যেতে হবে, যে রাস্তাটা কালকে ওখানে একজন সাজেস্ট করলো যে তোমরা নিচ দিয়ে যাও, হালকা কম রাস্তা হবে। উপর দিয়ে আসলে একটু রাস্তাটা একটু বেশি। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই।
রাস্তা এখান থেকে মনে হচ্ছে তৈরি হচ্ছে, এই যে রোলার, হ্যাঁ রাস্তা তৈরি হচ্ছে। তো যারা যারা কদিন পরে আসবে, মোটামুটি 1 ইয়ার পরে, ততদিনে এই রাস্তাটা ফুল কমপ্লিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ওপরে মেঘ তো দেখা যাচ্ছে, জানি না ওপরে গিয়ে মনে হয় বৃষ্টি পেতেও পারি। আজকে একটু বেরোতে লেট হয়ে গেল, মোটামুটি 11টা বেজে গেছে বেরোতে বেরোতে, 10টা 40 বাজে এখন। রাস্তা কিন্তু মোটামুটি কিছু জায়গায় ভালো, আর কিছু জায়গায় এরকম খারাপ, তো একটু সাবধানে চালাতে হবে। একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ আমার পিছনে যেহেতু টপ বক্স লাগানো আছে, ওই কারণে আমাকে একটু আস্তে আস্তেই চালাতে হবে। উপর থেকে নিচে নামছে দেখো, হ্যাঁ এখানে তো গাড়ি প্রায় ফেসেই গেছিল, জোর করে টেনে তুললাম। রাস্তাটা অ্যাকচুয়ালি জেসিবি দিয়ে ঠিক করছে, এখানে উপর থেকে এখানে জল নামে, ওই কারণে রাস্তাটা এখানে খারাপ। উপরে ফগ জমে আছে প্রচণ্ড পরিমাণে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সামনে একটা ঝর্ণা দেখতে পেলাম, এই দেখো, দেখতে পাচ্ছ কত উপর থেকে ঝর্ণাটা আসছে, খুব সুন্দর লাগছে দেখতে। জমসম পার করলেই পুরোটাই আপ, তারপরে তো এই নিউ স্টার লজ অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে অনেক বাইকারদের ফটো চিটানো আছে দেখছি, তো যাই ব্রেকফাস্ট করি। এখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে নিয়েছিলাম চা, আন্ডা আর আলু পরাঠা। তো খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট এখান থেকে বেরোবো নিউ স্টার লজ থেকে। সবাই রেডি হচ্ছে, আমি গাড়ির কাছে যাই। তো এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট টাইম ওভার। তো এখান থেকে বেরোলাম এবার মুক্তিনাথের দিকে। যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, ওনারকে জিজ্ঞাসা করলাম ওখানের, যে সামনে রাস্তা কেমন, বললো মোটামুটি ঠিকই আছে। তো জানি না, এখন সামনে যাই তাহলে বুঝতে পারবো যে রাস্তা কতটা ভালো কতটা খারাপ। সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, দাঁড়াও একটু সামনে যাই, একবার ঝর্ণাটার প্রেসার দেখো, এই যে সেই ঝর্ণা, কি স্পিডে জল নামছে দেখো। সামনে আবার একটু অফ রোড পেলাম, কিন্তু এখানে অফ রোডগুলো একটু আলাদা রকমই, মানে এত টায়ার স্কিড কাটছে ধারণার বাইরে। অ্যাকচুয়ালি মাটিটার মধ্যে একটু বালি ভাগটা একটু বেশি আছে, যার জন্য এত স্কিডটা কাটছে।
অফ রোড টায়ার লাগানো আছে আমার বাইকে, তাতেও এত স্কিড কাটছে। একবার জল আসছে দেখো উপর থেকে। রাস্তা এরকমই, সামনে কিছুটা খারাপ কিছুটা ভালো, তো এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। রাস্তা মাঝে মাঝে এরকম খারাপ আসছে, তো এখান থেকে ল্যান্ডস্লাইড হওয়ার ভয় আছে। এখান থেকে যতটা তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। এরকম মাঝে মাঝে রাস্তা খারাপ আসছে, আবার কিছু জায়গায় রাস্তা ভালোও আসছে। পুরো রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। কিছু কিছু জায়গায় রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। এখানে একটা নতুন দৃশ্য দেখার আছে, দেখো একবার। এই পাহাড়টার মাঝখান থেকে পুরো কেটে গেছে, ওইদিকে কিছু ঘরও আছে দেখা যাচ্ছে। তো একটা ওয়াটারফলের এখানে দাঁড়ালাম জাস্ট একটু ভিডিও বানানোর জন্য। ওপরে মনে হচ্ছে যা বৃষ্টি হচ্ছে। আমাদের এখন পুরো স্টিপ উঠতে হবে, একদম ফুল চড়াই আছে। তো যতটা তাড়াতাড়ি হয় আমরা এখান থেকে বেরিয়ে যাই, ওইটাই বেস্ট হবে। আসার সময় এই রাস্তা দিয়ে ব্যাক করব, তো আসার সময় ফটো সেশন করলেও হবে, অসুবিধা নেই। কোনো কোনো জায়গায় রোড ভালো, আবার কোনো কোনো জায়গায় রোড খুব খারাপ। তো যারা আসবে তারা একটু দেখে শুনে গাড়ি চালাবে। এবার পাহাড়ে থেকে উপরে ওঠার সময় চলে এসছে। এতক্ষণ নিচেই চালাচ্ছিলাম, খুব একটা বেশি উপরে উঠিনি। এবার উপরে উঠাতে হবে গাড়ি। রাস্তাটা একবার কীরকমভাবে গেছে দেখো। আর এইখান থেকে হালকা হালকা ঝর্ণার জল পড়ছে, ওই যে ওইখান থেকে। এই জলটা দিয়ে রাস্তাটা খারাপ হয়, কারণ অ্যাকচুয়ালি জলটা যদি সোজাসুজিভাবে নিচে বেরিয়ে যেত তাহলে আর রাস্তাটা এত খারাপ হতো না। মানে হয়তো আজকে রাস্তাটা ভালো আছে, কিন্তু কয়েকদিন পরে এই রাস্তাটাই এখানে খারাপ হওয়া শুরু হবে। আরও এই দিক থেকেও জল আসছে, ওইদিকেও মনে হচ্ছে উপর থেকে পাহাড় থেকে জল পড়ছে সামনে। তো এইখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, দেখতে পাচ্ছ, পাথর পড়ে আছে বড় বড়। এখানে যারা আসবে একটু সাবধানে চালাবে। গোটা রাস্তাটাতেই ল্যান্ডস্লাইড হয়ে আছে। তো আমার সাজেস্ট করব কি, এখানে যখনই ঢুকবে তখন একটু নজর উপরে মাঝে সাঝে একটু দেখে নেবে। তো এখানে তো বিশাল জল, আস্তে আস্তে যাই। তো এই দেখো উপর থেকে হেলিকপ্টার যাচ্ছে। তো আই থিঙ্ক মনে হয় মুক্তিনাথের পাশেই এরা গেছিলো, বা হয়তো এভারেস্টের কিছু ব্যাপারে গেছিলো, আমি জানি না ঠিক। তো যাই হোক, এখানে হেলিকপ্টার দেখাও সৌভাগ্য, ভালোই লাগলো। রোড খারাপ থাকলে অসুবিধা নেই, বাট রোডের ভিতরে যে ছোট ছোট পাথরগুলো আছে ওগুলোতে টায়ার কেটে যাওয়ার ভয় থাকে, তো এই কারণে একটু অসুবিধা হয়।
এখানে শুধু ডিজেল পাওয়া যায়, অনলি ডিজেল, নো পেট্রোল। তো পুলিশ চেক পয়েন্ট চলে এসছে সামনে। সাইডে দাঁড়াতে বলছে, সাইডে দাঁড়ায় আর পারমিটগুলো দেখিয়ে আসি। हाँ 1.5 घंटा है। फुट फुट এইখানে পারমিট চেক করালাম এই অফিসে, আর এইখানে ভানসারে দেখিয়ে গাড়ির নাম্বার প্লেট আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন এখান থেকে বেরোনো যাক, সামনে জংশনে আবার পারমিট চেক হবে। তো এই অফিসে পারমিট চেক করালাম, এবার যাচ্ছি উপরের দিকে। ওপরে তো ভয়ানক মেঘ হয়ে আছে ওপরে, আর সকালে যদিও বা একটু রোদ দেখা যাচ্ছিল, এখন তো রোদ দেখাই যাচ্ছে না একদম। রাস্তা একটু উবড় খাবড় আছে সামনে। যাওয়া যাক দেখি সামনে। যেমনি ভিউ তেমন রাস্তাটাও খুব আপ। এদিকটা তো পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। এই সাইডটা দেখো একবার, যত সময় যাচ্ছে তত হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। কালকে তো এত তাড়াতাড়ি অন্ধকার হয়নি, কারণ কালকে রোদ ছিল, আজকে রোদটা কম। এদিকে পাহাড়ে ওয়েদার প্রচণ্ড মেঘলা হয়ে আছে, যার জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। উপরে যত যাচ্ছি তত ঠান্ডা লাগছে, কিন্তু আমি একটা জ্যাকেট বাইরে রেখে দিয়েছি এক্সট্রিম এমার্জেন্সির জন্য। তো ভেবেছিলাম যে মুক্তিনাথে উঠেই উইন্টার লাইনারগুলো সব বের করব, বাট মনে হচ্ছে না, এখনই বের করলে ভালো হয়। আমি যখন এসেছিলাম তো এখান থেকেই আমরা নিচে নেমে গেছিলাম, এই নদীর মধ্যে মধ্যে দিয়ে আমরা গেছিলাম অনেকটা রাস্তা। তখন রাস্তা এতটা ভালো ছিল না, যে এইটার সামনে দিয়ে এখান থেকে নেমে গেছিলাম, তখন রাস্তা এতটা ভালো ছিল না এদিকে। এখন তো প্রপার রোড বানিয়ে দিয়েছে এখানে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ভাবছি কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরে নেবো নাকি ভাবছি, কারণ এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজলে কিছু শুকাবেও না তাড়াতাড়ি। এই নজারা ছেড়ে মানে কি বলবো, কথা দিয়ে সেটা বোঝানো যায় না যতক্ষণ না এখানে কেউ না আসবে। কারণ এই জায়গাটা ফটোতে একরকম লাগে, বাট
একটা নিজের চোখে দেখা একটা আলাদা রকম বিষয় লাগে, সেটা না দেখলে বিশ্বাস করবে না। তো এখানে দাঁড়িয়ে একটা ফটো ক্লিক করাই যাক। এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম। দেখতেই পাচ্ছ রেনকোটটা পরার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডাও লাগছে, প্লাস হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ওই জন্য ভাবলাম রেনকোটটা পরে নিই। ওয়েদার কিন্তু ক্লিয়ার হচ্ছে, উপরে কিছুটা জায়গা দেখলাম মেঘটা একটু কেটেছে। এই যে সামনেটা দেখো, পুরো ন্যাচারাল যে স্কাইয়ের কালার সেটা দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে মেঘটা কাটবে অবশ্যই, কিন্তু তার মধ্যে মধ্যে একটু হালকা বৃষ্টিও পড়ছে ছিটেফোঁটা। আর এখন কিন্তু রাস্তা আমরা মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, মোটামুটি 10-15 কিলোমিটার আমরা রাস্তা একদম ঠিকঠাক পাচ্ছি। আমি জানি না সামনে রাস্তা কতটা ভালো আছে। জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আবারও একটু অফরোড পেলাম, কিছুটা রাস্তা অফরোড। কিছু কিছু জায়গায় এমন অফরোড আছে যে গাড়ি উপরে উঠতেই চাইছে না, এরকম অবস্থা। সামনে কিন্তু ওয়েদার ফুল ক্লিয়ার, পুরো দেখাই যাচ্ছে, পুরো রোদ উঠে গেছে। তো আমাদের আর সেরকম একটা চিন্তা নেই, যে চিন্তাটা ছিল। রোডটা কিন্তু বেশ ভালোই অফরোড আছে। কিন্তু অনেকটা অফরোড আছে এখান থেকে, সামনে দেখতেই পাচ্ছ। রাস্তাটা কিন্তু বেশ ভালোই খারাপ, পুরো গ্রাভেলসে ভর্তি, আর গাড়ির টায়ার স্কিড কাটছে একদিক থেকে আর একদিকে। খুবই আস্তে আস্তে এখান থেকে নিতে হবে, নাহলে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। অফরোড পার করার পরে কিন্তু এরকম সুন্দর একদম নতুন টারম্যাক রোড পেয়ে গেলাম। একবার অবস্থাটা দেখো, ওই ওপরে খুব বাজে অবস্থা। এসডি দাঁড়িয়ে গেল কেন জানি না ঠিক। এখানে কিন্তু হাওয়া চলছে, খুব ভালো পরিমাণে হাওয়া চলছে। এখন মনে হচ্ছে পুরোটা টারম্যাক রোডই পাবো। এরকম টারম্যাক রোড হলে তো ভালোই হয়, তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবো। এখান থেকে এখনো 20 কিলোমিটার কি 30 কিলোমিটার মতন এখনো বাকি আছে।
জমসমের কাছাকাছি চলে এসেছি। যখন লাস্ট টাইম এসছিলাম এইখানেই কোনো একটা হোটেলে ছিলাম। আই থিঙ্ক এখন তো পুরো নাজারাটাই চেঞ্জ। এখানে এত বড় একটা যে মার্কেট হয়ে যাবে ভাবিনি কোনো দিন। যাই হোক, যারা ট্যুরিস্টরা আসছে তাদের জন্য তো অবশ্যই ভালো, কারণ একটা মার্কেট হওয়া মানে একটা জায়গার উন্নতি আরও হওয়া। যাই হোক, এইখান থেকে বেরোনো যাক। কিন্তু আগে জংশনে খুব কম এরিয়াতেই লোক ছিল, কিন্তু এখন অনেক বেড়ে গেছে আগের থেকে। ব্রিজ ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে। জলের একবার গতিটা দেখো, কি হারে জল আসছে ওই পার থেকে। তো আমাদের এই বাসওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই বাসওয়ালা বলে দিল এইদিকে মুক্তিনাথ। এখানে হয়তো চেকপোস্ট আছে। হ্যাঁ, এখানে চেকপোস্ট আছে। চেকপোস্টে কাগজপত্র চেক করাই, তারপরে এখান থেকে বেরোবো। তো স্যার এই পারমিটটার ব্যাপারে কিছু গাইডলাইন দেবে, তো একটু শুনে নাও। স্যার বলুন। ये अन्नपूर्णा कंजर्वेशन एरिया में आने के लिए हाँ, जो भी पर्यटक विदेश से आया, पर फॉरेन टूरिस्ट जो भी आया इधर अन्नपूर्णा कंजर्वेशन एरिया में, ऐसा परमिट लेना पड़ेगा। ये परमिट काठमांडू से, पोखरा से मुस्तांग आने के लिए एक घासा से बनता है। 60 पीपल के टूरिस्ट के लिए 1000 में। अगर उधर से नहीं बनाया, ये जमसम में आकर बनाए तो इधर भी बनेगा, लेकिन चार्ज डबल लगेगा, 2000 लगेगा 60 पीपल के लिए। ओके। बाकी 60 पीपल बेगर दूसरे कंट्री के है, चाइना और यूरोपियन कंट्री दूसरे के लिए, ओके। उधर 3000 में बनता है, इधर 6000 लगेगा। ओके, ये उधर से बनाकर आए तो बेहतर होता है। अच्छा अच्छा, ठीक है ठीक है। थैंक यू सर, या थैंक यू। इन यात्रा ओके, थैंक यू थैंक यू थैंक यू। हाँ हाँ, सर्च कर दो। ये हमारा वीडियो भी आ जाएगा ना ये? हाँ हाँ हाँ, कितने दिन में आएगा ये? 7 दिन के बाद आ जाएगा। हाँ, शुभ यात्रा। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো স্যারের কাছ থেকে একটা ভালো ইনফরমেশন পেলাম। যারা এখানে এসে পারমিট বানাবে তারা ডবল চার্জেস লাগে। তো যাই হোক, ইনফরমেশনটা তোমাদের জন্য দিলাম, বিশেষ করে যারা যারা পারমিট বানাতে চাও তারা ওখান থেকে বানিয়ে আসবে, কাঠমান্ডু বা পোখরা থেকে, নাহলে এখানে ডবল চার্জেস লাগবে। তো চেকপোস্টে আমরা কাগজ দেখিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার একটু পাহাড়ে ওপরে চড়তে হবে। ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালোই। আর রাস্তাও এখান থেকে বললো স্যার খুব সুন্দর রাস্তা। আর এখান থেকে 21 কিলোমিটার বাকি। আর এখন ঘড়িতে বাজছে 14:16, মানে 2:16 বাজছে। ওই হাওয়া চলছে, বুঝতেই পারছো।
এখানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যে ধারণার বাইরে। এইখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, আর এখান থেকে বেরোচ্ছি। তো গাড়িটা এখানে দাঁড় করালাম, একটু সামনে ব্রিজে যাব হাঁটতে হাঁটতে। তো যাই, ব্রিজে একটা গিয়ে ফটো তুলে আসি, তারপরে এখান থেকে বেরোবো। এনজয় করতে এসেছি তো এনজয় তো অবশ্যই করব। উপরে ওয়েদারও একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ব্রিজটাও এত সুন্দর, ও সেরা লাগছে, সেরা। আর আমাদের এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তো যাই, আগে ফটোটা তুলে নিই, তারপরে এখান থেকে বেরোচ্ছি। ফটো তোলা হয়ে গেছে এই ব্রিজের উপরে, এবার এখান থেকে বেরোচ্ছি। এখানে যে পিছনে চেকপোস্ট ছিল, চেকপোস্টে অফিসাররা আর একটা ইনফরমেশান দিয়েছে কে এই পাহাড়ের উপরে উপরে স্নো লেপার্ড বসে থাকে, তো একটু সাবধানে যাওয়া আসা করতে হবে। এখান থেকে বেশ চড়াই, কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে, মানে বাইকে পিক আপ ধরে রাখতে পারছে না, এতটা পরিমাণে চড়াই। আর এই দিকের পাহাড়টা দেখো একবার, এখনও আমাদের মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার এখনও যেতে হবে। গাড়ি সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি টানছেই না। এসডির গাড়ি তাও টেনে দেবে, কারণ ওর হাই সিসির গাড়ি, কোনো ব্যাপার নেই। আমার গাড়িটা নিয়ে একটু উঠতে অসুবিধা হচ্ছে, তাও উঠে যাবে। সামনের নাজারাটা তো আরোই আলাদা রকমই একদম। পিছনে সামনেটায় একটু তাও গাছ গ্রিনারি দেখা যাচ্ছে, আর এই পাশেরটা তো কোনো গ্রিনারির কোনো কিছুই নেই। এই সাইডটা তাও গ্রিনারি কিছুটা কিছুটা আছে। এখানে ন্যাচারাল চাষবাসের জিনিস পাবে তোমরা। কিছু জিনিস নিচ থেকে আসে ওপরে, বাকি যত শাকসবজি হয় সব এখানেই হয়। ল্যান্ড রোভারের প্রচুর পুরনো মডেল। এখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হঠাৎ করে সাইডের গেটটা খুলে দিল, দেখতেই পেলে তোমরা। এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি রেনকোটটা তখন খুলে দিলাম, রেনকোটটা খোলার পরে মনে হচ্ছে একটু ভুলই হয়েছে। যাই হোক, অসুবিধা নাই, মুক্তিনাথে পৌঁছে জ্যাকেটটা পরে নিতে হবে। এখান থেকে বললো 2-5 মিটার রাস্তা আছে, একটু অফ রোড আছে, তারপরে আবার ভালো রোড আছে। এখান থেকে অ্যাকচুয়ালি যখন বৃষ্টি হয়, বৃষ্টির ওয়েদারে একটুখানি রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, বাট এর আগের বার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা ফুল ভালো ছিল। তো এই যে সামনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, এখানেই আজকে স্টে হবে।
যখন গোপালপুর থেকে বেরিয়েছিলাম 17 তারিখ, আমরা 3 জন ওখান থেকে বেরিয়েছিলাম। তো অন্ডালের কাছে এসে আরও একজন অ্যাড হয়, টোটাল 4 জন। বাট এখন ফার্স্ট মুক্তিনাথে পা রাখলাম আমি, সেকেন্ড এসডি আর পায়েল। সৌরভ হালদারকে খুব মিস করছি, কারণ সৌরভ হালদারকে মাঝ পথেই ট্রিপ ছেড়ে বাড়ির দিকে রওনা হতে হয়েছে একটু এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। তার জন্য খুবই খারাপ লাগছে, কারণ ট্রিপটার উদ্যোক্তাই ও। আজকে ওই আমাদের একা রেখে চলে গেল বাড়ি। মুক্তিনাথ 1 কিলোমিটার, তো এখান থেকে আর 1 কিলোমিটার বাকি, প্রায় পৌঁছেই গেছি। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আগে হোটেল নিই, দেখি। স্নো লেপার্ড, লংথাং, টিটি লেক। তো দেখি যাই সামনে। এখানে হয়তো মনে হয় গাড়িগুলো সব পার্কিং হয়, জিজ্ঞাসা করে নি। हाँ तो होटल इधर मिलेगा? होटल हाँ ये छ हाँ। ये कौन सा? अन्नपूर्णा इन अन्नपूर्णा उधर से इधर ऊपर घूम के इधर से ऊपर जाना पड़ेगा। इधर से जा सकते और इधर हैं। काम चल रहा है उधर, काम बन है, हाँ, रोड बन रहा है। रोड बंद है और इधर से जाना पड़ेगा। जाना पड़ेगा। ओके ठीक है, मेरा फ्रेंड लोग आ रहा है, ठीक है, हम भेज देंगे। ठीक है। वो एक येलो वाइट कलर का बाइक है, ठीक है, 2 पीपल है, ऐसा ही ऑरेंज बैग है। थैंक यू। তো আঙ্কেল জিনে একটা কথা বললো, ওইদিকে রোড বন্ধ আছে, তো এই দিক থেকে আমাদের যেতে হবে। রাস্তাটা কিন্তু বেশ আপ আছে। আগের বার যখন এসছিলাম তখন ওই দিক থেকেও গেছিলাম, এবার এই দিক থেকে যেতে হবে। আমাদের কিন্তু এইখানে উঠতে হবে কালকে, আর এখানে যত হোটেল আছে সব এখানেই আছে, এইটুকু জায়গার মধ্যেই। লাস্ট টাইম যখন এসেছিলাম আমি কিন্তু মুক্তিনাথে উঠতে পারিনি বা এখানেও আসতে পারিনি, কারণ আমার প্রচণ্ড জ্বর ছিল, ওই কারণে আমি আসতে পারিনি। তো ওই জন্য নেক্সট টাইম এইবার যখন এসছি তখন অবশ্যই আমি ওপরে যাব, ওপরে উঠে ভালো করে মুক্তিনাথের দর্শন করে আসবো। তো ভালোই বেশ কাদা, কিন্তু রাস্তায় এত কাদা, খুব টায়ারে স্কিটও কাটছে। এখানে আসা যাবে না যা মনে হচ্ছে, ওখান থেকে হেঁটে হেঁটেই মুক্তিনাথে উঠতে হবে। একটু সামনে গিয়ে আমরা হোটেল নেবো।
দেখি এখানে তখন লিড করছিস প্রথম ক্লাস একবার নেমে বাইক স্ট্যান্ড করে আবার হেঁটে যাবো। আরও একটা হোটেলে আসলাম রুম দেখার জন্য। দেখি এই রুমটা কেমন। এই ভাই দেখাতে নিয়ে আসলো। তো এখান থেকে মোটামুটি নাজারা ভালোই আছে। हॉट वाटर अवेलेबल? अच्छा ओके लेफ्ट में घूमना पड़ेगा, लेफ्ट साइड में घूमना पड़ेगा। ओके जानते তো এটাই রুম। রুম সাইজটা একটু ছোট হলেও ঠিক আছে মোটামুটি। রুমে এখন এই যে এই রুমটা দেখতে আসলাম। এই রুমটা সিঙ্গেল প্লাস ডবল বেড আছে। তো এই রুমটা দেখি করে একটু ভিডিও করে পাঠাই শুভদীপকে। শুভদীপ দেখে একটু জানাক। এখানে हॉट वाटर इसमें भी अवेलेबल है? तो इसमें भी हॉट वाटर है। তো ঠিক আছে দেখে একটু পাঠায় তারপরে জানাচ্ছি। তো এই যে সামনে হোটেল, হোটেল সিদ্ধার্থ, হোটেল গ্র্যান্ড সাম্বালা। ও আচ্ছা, হোটেল গ্র্যান্ড সাম্বালা এই সাইডে। তো হোটেল সিদ্ধার্থ এইটা। এইখানে আমরা বাইকটাকে পার্ক করে দিই। এখন রুম নিয়ে নিয়েছি। এই যে হোটেল সিদ্ধার্থ। এখন উপরে যাচ্ছি রাখতে ব্যাগপত্রগুলো। ফার্স্টে আছে এইচডি, পিছনে আছে আমি। উপরে উপরে একটা ছোট্ট করে রুম টুর এইদিকে আছে বাথরুম, আর এইদিকে হচ্ছে এন্ট্রি, আর এই যে হচ্ছে ডবল বেড, একটা সিঙ্গেল বেড। তো এই রুমটা আমাদের পড়লো হচ্ছে 2000 টাকা। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সিদ্ধার্থ। তো এখান থেকে একটা ভিউ প্লেস আছে সামনেটায় দেখতে পাচ্ছ, ওই যে গুম্বা উপরে। আর এই দিকে আছে মুক্তিনাথ। এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে এই হোটেলটা আছে বলে দেখা যাচ্ছে না। যাই হোক, অসুবিধা নেই। তো যাবো এখন লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে তারপরে একটু জামাকাপড়গুলো ছাড়বো। আমি পুরো একদম অবস্থা খারাপ। তো জাস্ট এখানে লাঞ্চ করলাম। এই যে থুপ্পা নিয়েছি, আর এসডি নিচে মোমো, আর পায়েল নিচে ঝোল মোমো। তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে পিছনে ব্যাগ আছে, টপ বক্সটা রাখা, এটা নিয়ে উপরে যাব, ফ্রেশ হব। তো যাওয়া যাক। খাওয়া দাওয়া করে তারপরে উপরে যাব। রুমে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম একটু। এই যে দেখো পিছনে এইচডি শুয়ে আছে, আর আমি এখন একটু এডিটিংয়ে বসবো। ল্যাপটপ বের করে রেখেছি। জামা কাপড় তো সব খুলে পরেই নিলাম, কারণ ঠান্ডা এখানে হাওয়া যা দিচ্ছে, প্লাস ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। তো যাই হোক, একটু এডিটিং করে নিই, তারপরে একটু রেস্ট নেবো। খুব কষ্ট হচ্ছে। এখন একটু বাইরে বেরোলাম। বাইরের অবস্থাটা দেখো, কি ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। এখন মোটামুটি 12-13 ডিগ্রি চলছে, কিন্তু 14 10 চলছে এখন। এইচডি তো ঘরে ঘুমাচ্ছে রুমে, আর আমরা দুজন একটু বেরোলাম হাঁটতে হাঁটতে। দেখি কত দূর যাওয়া যায়। এখনই জাস্ট এই একটা রেস্টুরেন্টে আসলাম। এটা হিটিং রুম। তো এখানে একটু বসি। পায়েল গেল নিচে, এদিকে গেল এইচডিকে রাখতে। তো আমি একটু এই যে সামনে হিটারের সামনে একটু বসি। দেখতে পাচ্ছ হিটিং চালু হয়ে গেছে। তো একটু হিটারের সামনে বসি কিছুক্ষণ,
হাত পুরো জমে গেছে, এত ঠান্ডা লাগছে। প্লাস কি কালকে ওয়েদার রিপোর্টে দেখলাম কালকেও এখানে এরকম মেঘলা ওয়েদারই থাকবে, তো এটা একটু আপসেট হয়ে গেলাম, কিছু আর করার নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছ একটা চা অর্ডার করলাম, তো সামনে এটার সামনে বসে আছি, চা খাই, চা খেয়ে তারপরে আবার রুমে যাব। এইচডিকে ফোন করলাম, এইচডিরা কেউ আসছে না এখানে, আমি আবার রুমের দিকে যাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, তো হিটার বন্ধ করে এখন রুমের দিকে আবার যাচ্ছি। চায়ের টাকাটা পেমেন্ট করে দিই, পেমেন্ট করে এখান থেকে বেরোই। দেখতে পাচ্ছ আবার হোটেলের সামনে চলে এসেছি, হোটেলে এসে একটু বাইকগুলো চেক করে নিই, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। অ্যাকচুয়ালি পুরো জায়গাটা মেঘে ঢেকে গেছে, ওই কারণে বাইরে এখন বৃষ্টি হচ্ছে, বাইরে থাকাটা এখন ঠিক হবে না, রুমে যাই। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই জানো আমি শুভদীপ, সুব্রত। আজকে আমরা যে হোটেলটায় আছি ওটা হচ্ছে হোটেল সিদ্ধার্থ। আজকে আমাদের সাথে একটা ফানি ব্যাপার হয়েছে, যেটার পরটা শেয়ার করবে সুব্রত। আজকে ব্যাপারটা হয়েছে, আমি এর আগেও নেপাল এসেছি, তো এটা আমার সেকেন্ড টাইম। তো আমি জানতাম না যে এখানে 8টার মধ্যে সব মোটামুটি গুটিয়ে নেয়, 9টা অবধি খাওয়া দাওয়া চলে, তো এবার সেটা জানতাম না। আমি 9:30টার সময় যখন নিচে নামলাম ডিনার করার জন্য, তো তখন বলছে যে ডিনার নেই, এইদিকে হোটেলের শাটার আমরা বন্ধ, বাইরেও আমরা যেতে পারবো না। তো তোমাদের একটা সাজেস্ট করছি যে যারা এখানে যারা এসছো, মানে মুক্তিনাথে যারা এসছো, যে কোনো হোটেলে 9টার আগে খাওয়া দাওয়া করে নেবে, নাহলে কিন্তু খাওয়ার পাবে না। তো যাই হোক, ভিডিও এই অবধি দেখে নিয়েছো, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।